বেসিক জিনিসগুলো মোটামুটি সবারই ক্লিয়ার, ঠিক আছে? তো বেসিক ভাই, আজকে আমরা অ্যাডভান্স জিনিসগুলো দেখব, ঠিক আছে? অ্যাডভান্স জিনিস প্রথমে একটু ইন্ট্রো দিয়ে দিই। আপনারা এইরকম একটা শিট পাবেন আমার কাছ থেকে, ঠিক আছে? এই যে দেখেন, এইরকম একটা শিট পাবেন, এটা হলো এসইও অডিট ওয়ার্কশিট। এবং এইটা আমাকে একজন ডেভেলপ করে দিছে, ঠিক আছে? আমার একজন কলিগ ডেভেলপ করে দিছে। আমি মনে হয় 15 বেসে এটা দেখাইছিলাম। তো আজকে আপনাদের এটা দিয়ে দিব, ঠিক আছে? এখানে ফাংশন করা আছে, আমি জানি না কীভাবে এটা ফাংশন করে, বাট এখানে দেখেন এটা ফাংশন করা আছে। আপনারা যদি একটা টেস্ট করে নিডস টু ওয়ার্ক দিতে পারবেন, এটাতে আপনি এনে দিতে পারবেন। ধরেন অ্যাজ অ্যান এক্সাম্পল, আমরা যদি অন পেজ অডিট করি, তাহলে আমাদের জন্য স্পেসিফিকভাবে এখানে একটা কলাম রাখা আছে, ঠিক আছে? একটা জিনিস রাখা আছে, এই যে দেখেন অন পেজের সবগুলা এটা আলাদা করে রাখা আছে। আমরা যদি দেখি যে তার প্রাইমারি কিওয়ার্ডটা তার মানে ইউআরএল এর মধ্যে তার টার্গেটেড কিওয়ার্ডটা আছে, তাহলে আমরা বলবো যে এটা পাস্ট। যদি না থাকে তাহলে আমরা বলবো নিডস টু ওয়ার্ক। আর যদি আমাদের কোনো অডিট না করি তাহলে তো নট স্টার্টেড ইয়েট থাকবে। আর যদি এটা দরকার না হয় তাহলে আমরা বলবো যে নট অ্যাভেলেবল অর নট অ্যাপ্লিকেবল। তো আমরা এইভাবে প্রতিটা জিনিস অডিট করব। দেখেন অন পেজের জন্য আলাদা, এখানে টেকনিক্যালের জন্য আলাদা এবং অফ পেজের জন্য আলাদা। আমি সবচেয়ে ইম্পর্ট্যান্ট র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো এখানে রেখে আসছি এবং আপনারা চাইলে এখানে নোট করতে পারবেন, ঠিক আছে? নোট করে আপনি অডিট করবেন। আর এইটা সবচেয়ে একটা বেস্ট মাধ্যম হবে একটা ক্লায়েন্টকে হুক করার জন্য, ঠিক আছে? তো আমি এসইও অডিট আবার প্রথম থেকে বোঝাবো, ঠিক আছে? প্রথম থেকে শেষ পর্যন্ত এই অডিট দেখাবো এবং আপনাদের এই ওয়ার্কিং শিটটা সবার ক্লাসরুমে দিয়ে দিব, ঠিক আছে? সবার ক্লাসরুমে পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে? আপনাদের যার যার ক্লাসরুম আছে এই ক্লাসরুমে পেয়ে যাবেন, অথবা আমি আপনাদের রিসোর্স শিটে অ্যাড করে দিব, রিসোর্স শিটে অ্যাড করে দিব, তখন আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে, তাহলে চলেন আজকে আমরা জানবো যে না আপনাদের জামাত ভাই প্রতিটা ক্লাসই ডিফারেন্ট হয়, ঠিক আছে? আজকে আরও একটু অ্যাডভান্স জিনিস জানবেন যে আমরা এটা দিয়ে ক্লায়েন্টকে হুক করবো কীভাবে, ঠিক আছে? যদি মনে করেন যে হয়ে গেছে তাহলে আপনারা লিভ নিতে পারেন যারা 15 ব্যাচের। আর যদি মনে হয় যে না এটা আমি ক্লাস করি তাদের সাথে, তাহলে আমরা করতে পারি। তো আমরা প্রথমে আজকে দেখব যে একটা ওয়েবসাইট অডিট মানে কি, ঠিক আছে? ওয়েবসাইট অডিট মানে কি এবং ওয়েবসাইট এসইও অডিট মানে কি। দেখেন, যদি কেউ বলে ওয়েবসাইট অডিট করে দাও, তখন কিন্তু ওয়েবসাইটের ডিজাইন আসে, ওয়েবসাইটের ইউআই আসে, ইউএক্স আসে, তারপরে ওয়েবসাইটের যে এসইও সেগমেন্ট আছে, এটা আছে, কন্টেন্ট আসে, মানে পুরো একটা বিজনেসকে কমপ্লিটলি অডিট করা হলো একটা ওয়েবসাইট অডিট। বাট আমরা যদি এসইও অডিট বলি, আমরা ওই স্পেসিফিক একটা ওয়েবসাইটকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব যে এই ওয়েবসাইটের কি কি প্রবলেম আছে, ঠিক আছে? যখন আপনি যে কোনো একটা জিনিস অডিট করতে যাবেন, হোক সেটা ওয়েবসাইট, জিএমবি ওর সামথিং, যাই হোক যেরকমই অডিট করবেন, আমরা যদি আজকে এসইও অডিটটা দেখি, দেখেন এসইও জিনিসটা আমরা 3 ভাগে ডিভাইড করতে পারি। প্রথম হলো অন পেজ এসইও, ঠিক আছে? অন পেজ এসইও আমরা সবাই জানি যে অন পেজ এসইওতে কী কী পারফেক্ট হওয়া লাগে এবং কিভাবে হলে এটা পারফেক্ট। সেকেন্ড হলো আমাদের যে টেকনিক্যাল ইস্যুগুলো আছে, এই টেকনিক্যাল ইস্যুগুলোর মধ্যে কি কি ইস্যু আছে, এই ইস্যুগুলো আসে। দেন থার্ড হলো তার যে অফ পেজ স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিটা ঠিক আছে কিনা। আমরা এই কনসেপ্টের উপর ভিত্তি করে একটা রিপোর্ট শিট অলরেডি ফাংশনালিটিভাবে আমি সেট করে দিছি। নর্মালি যদি অ্যাজ এন এক্সাম্পল হিসেবে আমি একটা রিয়েল ক্লায়েন্টেরই প্রজেক্ট নেই, যেটা হলো hangloospressure.washing.com। তো এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা হলো তারা ওয়াশিং সার্ভিস দেয় অথবা ক্লিনিং সার্ভিস দেয়। তারা হাউস ক্লিনিং করে দেয়, আমি যদি এখানে দেখি তারা রুফ ক্লিনিং করে দেয়, তারা কনসেন্ট্রেটেড ড্রাইভওয়ে ক্লিনিং করে দেয়, পুল ক্লিন করে দেয়, এইরকম তারা সার্ভিস দেয়। তারা একটা ক্লিনিং কোম্পানি। এখন এই ক্লিনিং কোম্পানিতে অনেকগুলো পেজ থাকতে পারে, ঠিক আছে? অনেকগুলো পেজ থাকতে পারে। আমরা কখনোই একটা পেইড টুলস দিয়ে অডিট করতে পারবো না, কারণ আমরা বেসিক লেভেলের আছি এবং আমাদের সবার পক্ষে কিন্তু টুলস পারচেজ করার ওই রকম এবিলিটি থাকে না। এর জন্যই আমি কি করছি, একটা নিউ ফাংশনালিটি রাখছি, যেটার জন্য আমাদের কোনো ধরনের পেইড টুলস লাগবে না। এবং খুব মনোযোগ দিয়ে ভালো করে এটা যদি বুঝেন, তাহলে আপনাদের জন্য এটা খুব ইজি হয়ে যাবে। প্রথমত ধরেন আমার ক্লায়েন্ট বলছে যে হৃদয়, আমার হোম পেজটাকে আমি এসইও করে র্যাঙ্কে আনতে চাই, বা আমি আমার এই হোম পেজটাকে র্যাঙ্ক করতে চাই। তো আপনাকে দেখতে হবে এই হোম পেজটা
কত নাম্বার পজিশনে আছে, ঠিক না? আপাতত কত নাম্বার পজিশনে আছে। আমরা কিছু বেসিক কোয়েশ্চেন করে নেব ক্লায়েন্টকে, যে তার টার্গেটেড কিওয়ার্ড কি, তার কি কোনো স্পেসিফিক লোকেশন আছে কিনা, তার কিছু রিলিভেন্ট কিওয়ার্ড আছে কিনা। এইরকমভাবে করার পরে আমরা যখন এই ইনফরমেশনগুলো পাবো তখন কিন্তু আমরা পজিশন চেক করব, ঠিক না? যে আপাতত কত নম্বর পজিশনে আছে চেক করতে পারেন না পজিশন? কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম কিভাবে আপনারা পজিশন চেক করবেন। তো এই পজিশন চেক করার পরে যখন ক্লায়েন্ট বলবে আচ্ছা এই ওয়েবসাইটটা র্যাঙ্কে আসতেছে না, তুমি কি করবা এই ওয়েবসাইটের জন্য, বা কেন র্যাঙ্কে আসছে না, তুমি প্রবলেমগুলো বের করে দাও এবং এই প্রবলেমগুলোর কি সলিউশন তোমার কাছে আছে এই সলিউশনগুলো করে দাও। এখন দেখেন ওয়েবসাইট অডিট কিন্তু প্রথম স্টেপ, এসইওর কিন্তু প্রথম স্টেপই ওয়েবসাইট অডিট করা। একটা ওয়েবসাইটের কি কি প্রবলেম আছে, কেন এই প্রবলেমগুলো হয়েছে, আপনি এই প্রবলেমগুলো কিভাবে সলভ করবেন, এবং এইগুলো যদি আপনি পারফেক্টলি সলভ করতে পারেন এবং আপনার প্ল্যান যদি ঠিকভাবে কাজ করে তখনই কিন্তু একটা ওয়েবসাইট র্যাঙ্ক করবে, ঠিক না? তাহলে একটা ওয়েবসাইট র্যাঙ্কিংয়ের জন্য যদি আমি ধরি, প্রথমেই আসে হলো সে কি ধরনের কিওয়ার্ড চুজ করছে, ঠিক না? সে কি ধরনের কিওয়ার্ড চুজ করছে, তার কিওয়ার্ড ডিফিকাল্টি কেমন, ঠিক আছে? কিওয়ার্ড ডিফিকাল্টি কেমন, তার কম্পিটিটরগুলো কি ধরনের অবস্থানে আছে। তারপরে ওই ওয়েবসাইটের কন্টেন্ট অ্যানালাইসিস আসে, কন্টেন্ট অ্যানালাইসিসের পরে আসে হলো অন পেজ এসইও, দেন টেকনিক্যাল এসইও, তারপরে আসে হলো ব্যাকলিঙ্কিং। আমি যদি এই ওয়েবসাইটটাকে অডিট করে দিই তাহলে আমি এটাকে একটা প্রজেক্ট হিসেবে দিব, ঠিক আছে? যখন আমি এই ওয়েবসাইটটাকে একটা প্রজেক্ট হিসেবে নিব এবং আপনি ভালো করে খেয়াল করে দেখেন এইটা হলো তার হোম পেজ, আমি যদি তার হোম পেজটাকে পাওয়ার ওয়াশিং অর ক্লিনিং সার্ভিস ধরি, ঠিক আছে? পাওয়ার ওয়াশিং অথবা ক্লিনিং সার্ভিস অথবা হাউস ওয়াশিং সার্ভিস, রুফ ক্লিনিং ধরতে পারেন, এরকমভাবে ধরতে পারেন না, ঠিক না? তো এই যে আমি এই কনসেপ্টটাকে নিলাম, তার টার্গেটেড কিওয়ার্ড পেলেই কিন্তু আমি আমার নেক্সট টপিকসে যেতে পারি যে আমার আর বাকি কি কি করতে হবে। তো নর্মালি এই জন্যই আমি এই শিটটা ক্রিয়েট করে দিছি। প্রথমত দেখেন ওয়েবসাইটের নেম আপনি দিবেন, তার যে কোম্পানি নেম আছে আমি এই কোম্পানির নাম দিব। কোম্পানির নাম হলো হ্যাং লুজ প্রেশার ওয়াশিং সার্ভিস, অথবা আমি যদি এখানে যাই, যাওয়ার পরে দেখেন হ্যাং লুজ প্রেশার ওয়াশিং তার কোম্পানির নাম। তো আমি এখানে দিলাম তার বেসিক ইনফোগুলা, হ্যাং লুজ, এত বড় নাম কেন, প্রেশার ওয়াশিং সার্ভিস, এবং তার ওয়েবসাইটের ইউআরএলটা আপনি এখানে এনে জাস্ট পেস্ট করে দিবেন, ঠিক আছে? এবং আমি ওয়েবসাইটের ইউআরএলটা এখানে পেস্ট করে দিলাম। প্রিপেয়ার বাই আপনার নাম লিখবেন, যেহেতু আমার নাম, আমি আমার নাম দিচ্ছি। আপনারা এই টেমপ্লেটটা আপনাদের রিসোর্স শিটে পেয়ে যাবেন, ঠিক আছে? সবাই রিসোর্স শিটে পেয়ে যাবেন। ডেট হলো আজকের যে ডেট আছে আমি এই ডেটটা দিচ্ছি। আজকে কত তারিখ আছে? 21 ডিসেম্বর আমি দিচ্ছি। ওকে, এখন দেখেন তার প্রাইমারি কিওয়ার্ডটা দরকার না, তার প্রাইমারি কিওয়ার্ডটা দরকার না। এখন আমি যদি তার প্রাইমারি কিওয়ার্ডটা নর্মালি ওয়াশিং সার্ভিস ধরি, নর্মালি যদি আমি ওয়াশিং সার্ভিস ধরি, ঠিক আছে? ওয়াশিং সার্ভিস আমি আপনাদের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? ধরেন ওয়াশিং সার্ভিস অথবা প্রেশার ওয়াশিং সার্ভিস, যাই হোক আমি এটাকে ধরলাম। ধরার পরে এখন আমাকে এটা অডিট করে দিতে হবে, ঠিক আছে? ওয়াশিং অর ক্লিনিং সার্ভিস অর ক্লিনিং এক্সপার্ট, যাই হোক যেরকমই হোক, আমি টার্গেটেড কিওয়ার্ডটা তার নিয়ে নিলাম, তার কাছ থেকে আস্ক করে। এখন টার্গেটেড কিওয়ার্ড নেওয়ার পরে আমার বেসিক যে ইনফরমেশনগুলো, আমার এই বেসিক ইনফরমেশনগুলো আমার এখানে আছে না, এবং এটা কিন্তু ক্লায়েন্টও দেখতে পারবে। তো আমার টার্গেটেড কিওয়ার্ড হলো, টার্গেটেড ইউআরএল হলো এইটা, আমার টার্গেটেড কিওয়ার্ড হলো ওয়াশিং সার্ভিস, আমি প্রিপেয়ার করে দিচ্ছি, এবং এইটা হলো আজকের ডেট। এখন এই বেসিক ইনফোগুলো তো আপনারা সবাই দিতে পারবেন, সবাই দিতে পারবেন না, সবাই দিতে পারবেন না, এবং আপনাদের এই শিটটা এইরকমভাবে থাকবে, কেমন? শুধুমাত্র আপনারা ইনফো চেঞ্জ করে করতে পারবেন, যে কোনো ক্লায়েন্ট আসলে আপনি শুধুমাত্র ইনফো চেঞ্জ করে তারপরে করতে পারবেন। 22 ডিসেম্বর আজকে, দিনগুলা কত তাড়াতাড়ি চলে যাচ্ছে ভাই, বছরটাই শেষ হয়ে গেছে। ওকে, এখন দেখেন এটা হলো ক্যাটাগরি, আমি অন পেজ ক্যাটাগরিতে এই জিনিসগুলাই আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসগুলাই ওকে, বাট আপনার যদি মনে হয় যে আরও কিছু জিনিস অ্যাড করা দরকার আপনি অ্যাড করতে পারবেন। তো প্রথম অন পেজের যে কাজ আছে এটা হলো ইজ দ্য প্রাইমারি কিওয়ার্ড ইন দ্য ইউআরএল, তার যে প্রাইমারি কিওয়ার্ড আছে এইটা কি ইউআরএল এর মধ্যে আছে কি না। এখন বলেন তো তার হোম পেজের জন্য যদি আমরা ইউআরএল অপটিমাইজ করতে যাই তাহলে কি আমরা করতে পারবো? যদি তার হোম পেজের জন্য আমি ইউআরএল অপটিমাইজ করতে যাই তাহলে কি আমি করতে পারবো?
তার কারণ হলো তার এটা হোম ডিরেক্টরি, আমি চাইলে কোনো এক্সট্রা কিওয়ার্ড অ্যাড করতে পারবো না। এখন আমাকে বলতে হবে এইটার রেজাল্ট কি হবে এখানে, এটা কি নট টেস্টেড ইয়েট, পাস্ট, নিডস টু ওয়ার্ক অর এন এ। দেখি তো আপনারা স্মার্ট পিপলস কি বলবেন, পাস্ট। এটা আমাদের দরকার নাই, ঠিক আছে, এটা দরকার নাই, এন এ। কনসেপ্ট বুঝতে পারছেন, কনসেপ্ট বুঝতে পারছেন? ওকে, যারা এখন আপডেটেড ব্যাচগুলো করছেন তারা আসলে এই ভিডিওগুলো এই ক্লাসগুলো করছেন, এবং যারা আগে ক্লাস করছেন, যারা আমার পুরাতন ভালোবাসার মানুষগুলো ছিলেন, তাদের কাছে আসলেই সরি। তার কারণ হলো এই ক্লাসগুলো আপনারা পান নাই, ঠিক না? আমরা কিন্তু ম্যানুয়ালভাবে করছি, তখন আমাদের জন্য কষ্ট হয়ে গেছিলো। আছেন একদম লাস্ট ব্যাচের কে আছেন বলেন? সেকেন্ড, থার্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এইরকম ব্যাচের কেউ আছেন? ফোর্থ, ফিফথ অর সিক্সথ, সেভেন্থ এরকম আছেন? আচ্ছা, আপনারা মিস করছেন না এগুলা? আচ্ছা, 2023 সালে কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে, মেথডটা চেঞ্জ হয়ে যাবে, এবং আমি যতটা আপডেটেড ক্লাস করব না, আপনারা ক্লাসরুমে ভিডিওগুলো পেয়ে যাবেন। কেমন? যতগুলো আপডেটেড ক্লাস করব আপনারা ক্লাসরুমে আপডেটেড ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আপনাদের দিয়ে দিব। আর আরও একটা জিনিস, 2023 সালের জন্য আমার যে সাপোর্ট মেম্বার, তো এখন তো সাপোর্ট পাচ্ছেন, তারপরে আমি আরও 3টা ছেলেকে অ্যাড করে নিচ্ছি সাপোর্টের জন্য, যারা মার্কেট প্লেসে, 2জন মার্কেট প্লেসে মোটামুটি লেভেল 1 হয়ে গেছে, আরেকজন জব করতেছে। আমি, সবুজ, ফয়সল ছাড়াও 7জন এখন টিম মেম্বার থাকবে আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য, ঠিক আছে? 2023 সাল থেকে 7জন থাকবে, এবং কোর্স লেন্থের জন্য আপনাদের টাইমও বাড়ানো হবে, এখন থেকে 40টা ক্লাস হবে, ঠিক আছে? আমি পাবলিশ করে দেবো সবাইকে, ঠিক আছে? সারপ্রাইজ থাকুক, অ্যাড করে দেবো সবাইকে, সবাইকে অ্যাড করলে আপনারা নিজেরাই পাবেন। আপনাদের শুধুমাত্র প্রাইভেট গ্রুপ ম্যানেজ করবে, ঠিক আছে? আপনারা এখন পর্যন্ত সাপোর্ট পাচ্ছেন না, আমার সাপোর্ট পাচ্ছেন না, যেন সাপোর্টের জন্য কোনো সময় কাজ না আটকে যায়, এই জন্য তাদের আমি অ্যাড করে দিছি, ঠিক আছে? বুঝতে পারছেন? কারণ আমি এতদিনে আমি শিখছি কিছু জিনিস, যে আমার কোন জায়গায় দুর্বলতা আছে, ঠিক আছে? তো আমি এইগুলা ফিল আপ করে 2023 সালে আগাচ্ছি। বুঝাইতে পারছি জিনিসটা? ওকে, আমরা ক্লাসে যাই। তো এই কনসেপ্টটা বুঝতে পারছেন? অ্যান্ড দেন, ইজ দ্য ইউআরএল শর্ট অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি, হিউম্যান রিডেবল? খুব ভালো করে খেয়াল করেন, ঠিক আছে? ইজ দ্য ইউআরএল শর্ট, ইউজার ফ্রেন্ডলি, হিউম্যান রিডেবল, এগুলো আমি নিচ থেকে নিয়ে আসে নাই, ঠিক আছে? এগুলো র্যাঙ্কিং ফ্যাক্টর, কেমন? এগুলো হলো র্যাঙ্কিং ফ্যাক্টর। এখন দেখেন সেকেন্ড অপশন, আপনারা বুঝতে পারছেন না? ইজ দ্য ইউআরএল শর্ট অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি অর হিউম্যান রিডেবল? বলেন তো এটার আনসার কি হবে, বা এটার ফিডব্যাক কি আসবে? এনএ, ফাস্ট, নট অ্যাভেলেবল অর সামথিং, কি আসবে বলে? আমি এইটাকেও এনে দিব, ঠিক আছে? অথবা আপনি যদি এটাকে কি করতে চান, যদি আপনার অন্য একটা ডোমেইন থাকতো, ধরেন আপনার একটা ডোমেইন হলো ক্লিনিং অর সামথিং, এইরকম পেজ আসে, এখানে দেখেন তো তার টার্গেটেড কিওয়ার্ডটা আছে না? তাহলে এটার আমার ইউআরএল স্ট্রাকচারটা হতো যে এটা পাস্ট, ঠিক আছে? এটা পাস্ট, এবং দেখেন গ্রিন সিগন্যাল চলে আসছে। এবং হিউম্যান রিডেবল বলতে অনেক ওয়েবসাইটের ইউআরএলে দেখবেন এখানে পার্সেন্টেজ ডেট থাকে না বাংলা ইউআরএলগুলোতে? এখন যদি মানুষ না পড়তে পারে, তাহলে কি সে ওই ইউআরএলটা অবজার্ভ করতে পারবে? তো দেখেন, গুগল কিন্তু র্যাঙ্কিং ফ্যাক্টরের সবচেয়ে আমূল যে পরিবর্তন আনছে, এটা হলো গুগল অলওয়েজ বলে যে আপনাকে অবশ্যই মানুষদের জন্য, রিডারদের জন্য, অথবা আপনার ট্রাফিকের জন্য কন্টেন্ট লিখতে হবে। you don't need to impress search engine, you have to impress user। বুঝাইতে পারছি? আপনাকে সার্চ ইঞ্জিনকে ইমপ্রেস করার কোনো দরকার নাই, আপনার ওয়েবসাইটে যা এফোর্ট দেওয়ার এখন সবগুলো আপনার ইউজারদের জন্য দেন। যদি ইউজার স্যাটিসফাইড হয়, তাহলেই কিন্তু আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করবে। বুঝাইতে পারছি জিনিসটা? তাহলে আপনারা সেকেন্ড অপশন বুঝতে পারছেন? তো আমি এটাকে এনে দিব, উপরেরটাও এনে দিব। এখন দেখেন, ইজ দ্য ইউআরএল লোকেটেড ইন এ সাব ফোল্ডার অ্যান্ড নট সাবডোমেইন, ঠিক আছে? এটা কি সাবডোমেইনের মধ্যে লোকেট করে? ধরেন আমি বললাম যে ইজ দ্য ইউআরএল, এটাকে ইজি করে দিচ্ছি আপনাদের জন্য, ঠিক আছে? ইজ দ্য ইউআরএল ইউজড বাই এ সাবডোমেইন। অনেক সময় হয় না সাবডোমেইনে ইউজ করে, আসে না যে সাবডোমেইন? এখন মেইন ডোমেইনের চেয়ে কিন্তু সাবডোমেইনের পাওয়ার কম থাকবে, জানেন? যারা সাবডোমেইনটা বোঝেন না তাদের একটু বোঝাই দেই।
ধরেন www.fiverr.com, যান না fiverr.com এ? এখন যদি আপনি লিখেন help.fiverr.com, ঠিক আছে, help.fiverr.com, তাহলে এই যে দেখেন, হ্যাঁ এটা আচ্ছা হোক, এইরকমভাবে আসে না, ডট লাগানো থাকে না একটা ডোমেইনের মধ্যে, ধরেন হৃদয়.চৌধুরী.com, ঠিক আছে, তো এগুলাকে বলা হয় সাবডোমেইন, ঠিক আছে, .com এর আগে আরেকটা ডট লাগানো থাকে। তো বুঝতে পারছেন, এটাও লোকেটেড না, আমি বলবো এটা পাস্ট। ডাজ দ্য ইউআরএল ইউজ হাইফেন অ্যান্ড নট আন্ডারস্কোর? ইউআরএল এর মধ্যে কি হাইফেন ইউজ করা হয়েছে অথবা আন্ডারস্কোর? আমি বলবো যে ইয়েস, পাস্ট। তারপরে ইজ দ্য পেজ টাইটেল অপটিমাইজ? এখন আমাদের ইউআরএল এর এই চারটা জিনিস আসে না, ইউআরএলটা ঠিকঠাকভাবে প্লেস হয়েছে কিনা, টার্গেটেড কিওয়ার্ড আছে কিনা, হিউম্যান রিডেবল কিনা, অ্যান্ড দ্য ফোর্থ থিং যে এইটাকে আন্ডারস্কোর আছে কিনা। আন্ডারস্কোর বুঝছেন? এই যে দেখেন এই জিনিসগুলো, হাইফেনগুলো আছে কিনা। অনেক সময় ইউআরএল এর মধ্যে এরকমভাবে আন্ডারস্কোর দিয়ে ডিভাইড করা হয়। এখন যদি দেখেন এই যে ড্রাইভওয়ে ক্লিনিং, দুইটা ওয়ার্ড যদি একসাথে লাগানো থাকে, তাহলে কি এটা হিউম্যান রিডেবল হবে বা এটা কি এসইও ফ্রেন্ডলি একটা ইউআরএল হবে? অবশ্যই আমাদের একটা স্ট্রাকচারড ইউআরএল লাগবে। এই চারটা প্রবলেম বের করতে পারছেন? এখন এই চারটা প্রবলেম শুধুমাত্র বের করলে হবে না, সলিউশন লাগবে না? সলিউশন লাগবে না? ওকে, সলিউশন পারেন আপনারা? ওকে, তাহলে চলেন আমরা টাইটেল সম্পর্কে জানি, ঠিক আছে। আপনারা এতদিন এসইও কোয়াইক দিয়ে টাইটেল বের করছেন না? এখনো কি এসইও কোয়াইক দিয়ে বের করার সময় আছে? আমাদের কি লাগবে না? আমরা সোর্স কোডে গিয়ে বের করব। এখন থেকে সোর্স কোডে গিয়ে বের করব। এতদিন ধরে এসইও শিখতেছি, কিছু অ্যাডভান্স জিনিস তো শেখা লাগবে। আমরা কোনো ধরনের টুলসের উপর ডিপেন্ডেন্ট হব না, কেমন? কোনো টুলসের উপর ডিপেন্ডেন্ট না হয়ে কিন্তু আমি অডিট করা দেখাচ্ছি, কেমন? কোনো টুলস লাগছে আমাদের ইউআরএল চার্টটা জাজ করতে কোনো ধরনের টুলস লাগছে? টুলসের পেছনে কেন দৌড়াবো? ওকে, আমি জাস্ট এখানে যাচ্ছি, যাওয়ার পরে আমি কন্ট্রোল ইউ প্রেস করার পরে দেখেন এটা হলো সোর্স কোড, যে কোড দিয়ে এই ওয়েবসাইটটা বিল্ড করা হয়েছে। আমি সিএমএসটা দেখি নাই, আপনারা সিএমএসটা দেখে নেবেন। আমি কন্ট্রোল এফ দিচ্ছি, এফ দেখার পরে আমি জাস্ট এখানে টাইটেল দিচ্ছি। এখন দেখেন টাইটেল হলো হ্যাং লুজ প্রেশার ওয়াশিং প্রিমিয়াম সার্ভিস অ্যাট অ্যাফোর্ডেবল প্রাইস, এটা তার টাইটেল না? এখন আমি যদি বলি যে তার টার্গেটেড কিওয়ার্ড হলো প্রেশার ওয়াশিং, ঠিক আছে, প্রেশার ওয়াশিং, অথবা আমি ওয়াশিং সার্ভিস যদি ধরি, তাহলে কি তার টার্গেটেড কিওয়ার্ডটা তার টাইটেলে আছে? আছে, বাট একসাথে নাই, নট অপটিমাইজড। এটা কি অপটিমাইজ? আপনি প্রেশার এক জায়গায় রাখছেন, সার্ভিস আরেক জায়গায় রাখছেন, ঠিক আছে। তো আমি এইটাকে একটা প্রবলেম হিসেবে আইডেন্টিফাই করে দিব, দেন আমি বলবো যে এইটা নিডস টু ওয়ার্ক। এখন আমি একটা নোট কলাম রাখছি, ঠিক না? ইয়োর targeted keywords are not found in your title. বলে দিছেন না আপনার টার্গেটেড কিওয়ার্ডটা টাইটেলে পাওয়া যায় নাই, এবং এইটাকে লাল বাতি জ্বালাই দেন যে এখন আপনি প্রবলেম বের করতে পারছেন? প্রবলেম পর্যন্তই রাখেন, অডিটটা প্রবলেম পর্যন্তই রাখেন, and then this is one of the best hooking point to get job, ঠিক না? যে কোনো ক্লায়েন্টের জন্য অডিট করে দেন ভাই, আপনার অডিট দেখে যদি সে ইমপ্রেসড হয়, তাহলে সে অবশ্যই আপনাকে জব দিবে, জানেন, অবশ্যই জব দিবে। এই প্রবলেমগুলো আপনি বের করছেন, সলিউশনও তো আপনারই করতে হবে। ডাক্তার দেখাইতে গেছেন না? অডিটটা কিন্তু ওয়ান কাইন্ড অফ টেস্ট। ডাক্তার দেখাইতে গেছেন না, এখন ডাক্তার বললো যে আপনার সার্জারি লাগবে, আপনি কি অন্য কোনো ডাক্তারের কাছে যাবেন নাকি ওই ডাক্তারের কাছে যাবেন? আচ্ছা, আপনিই করেন, কিভাবে কি করব? আপনাকে জিজ্ঞেস করবে না অডিট। আচ্ছা, হৃদয় টাইটেলের সমস্যা, তাহলে টাইটেলের জন্য কি করতে পারি? এখন যদি আপনাকে জিজ্ঞেস করে যে টাইটেল কেন ইম্পর্টেন্ট, আপনাকে বলতে হবে না টাইটেল কেন ইম্পর্টেন্ট। টাইটেল কিন্তু আপনি বলবেন যে আপনার সার্চ রেজাল্টে দেখাবে এমন 3টা ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বা বোল্ড জিনিস হলো আপনার টাইটেল, এবং এইটা এইভাবে দেখায়। আপনি বলতে পারবেন না এইটা এইভাবে দেখায়। এখন আপনাদের বলতে হবে ম্যানুয়াল চোখে দেখে যে তার টাইটেলটা কি আদৌ পারফেক্ট। বলেন তো, তার টাইটেলটা কি আদৌ পারফেক্ট? সে এসইআরপির যে পিক্সেল আছে, এই পিক্সেল থেকে বেশি জায়গা নিয়ে নিচ্ছে না?
ভালো করে খেয়াল করেন, বেশি জায়গা নিয়ে নিচ্ছে না। সো আমি এটাকে কখনোই পারফেক্ট একটা টাইটেল বলবো না, ঠিক আছে? পারফেক্ট একটা টাইটেল বলবো না। এখন আমি বুঝলে হবে, ক্লায়েন্টকে বুঝাইতে হবে না? আমি বুঝলে হবে, ক্লায়েন্টকে বুঝাইতে হবে না কেন পারফেক্ট না? নর্মালি যদি সে আপনাকে কোয়েশ্চেন করে কেন আমার টাইটেলটা পারফেক্ট না, একটা প্রথম বলছেন যে টাইটেলের মধ্যে টার্গেটেড কিওয়ার্ড মিসিং, সেকেন্ড এই স্ক্রিনশট দিয়ে হুক করতে পারবেন না? জাস্ট আপনি যদি এইভাবে বলেন, জাস্ট সি স্যার, ইফ সামওয়ান সার্চ ফর ইউর ওয়েবসাইট অ্যান্ড দে উইল ফাইন্ড ইউর টাইটেল in at these situations and your title are missing pixel, ঠিক আছে? বলবেন যে পিক্সেল মিসিং করছে এবং এখানে দেখেন ডট ডট, একটা অসম্পূর্ণ টাইটেল। আপনাকে এতটুকুর মধ্যেই রাখতে হবে, যা করার এইখানেই করেন, এখান থেকে বাইরে গেলে হবে না, কারণ এইটা নট সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি অ্যান্ড নট ইউজার ফ্রেন্ডলি। এটা কিন্তু সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলিও না। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? ওকে, তাহলে এটা বুঝতে পারছেন? এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, কেউ কি আছেন, কেউ এটা দেখে বলতে পারবেন যে তার টার্গেটেড কিওয়ার্ডটা কোনটা হতে পারে? সে তার ব্র্যান্ড নেম টার্গেট করছে এখানে, ঠিক আছে? এই যে দেখেন হ্যাং লুজ প্রেশার অ্যান্ড দেখেন হ্যাং লুজ, ঠিক না? তার ব্র্যান্ড নেমটা টার্গেট করছে। এখন ব্র্যান্ড নেম লিখে কেউ সার্চ করবে? এটা আরও একটা হুকিং পয়েন্ট হতে পারে না? এটা আরও একটা হুকিং পয়েন্ট হতে পারে না যে তুমি তোমার ব্র্যান্ড নেমটা ফোকাস করছো? তোমার ব্র্যান্ড নেম লিখে কি সার্চ করবে? তোমাকে ইউজার ডিমান্ড বুঝতে হবে। এভাবে বলতে পারবে না, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউজার ডিমান্ড। কোন বিষয়ের উপর সার্চ কিউরি আছে, মানুষ কি সার্চ করে তোমার ইন্ডাস্ট্রি নিয়ে, এইটা রাখেন। আপনার ব্র্যান্ড ভ্যালু এখনও ওইরকমভাবে হয় নাই, বুঝাইতে পারবেন না? সো অনেকের প্রশ্ন না যে হৃদয় ভাই কি করেন আপনি এসইও কনসালটেন্ট হিসেবে যখন কথা বলেন কি করেন? ভাই আমিও এগুলোই করি। এখন যেভাবে বলছি না, এইটাই বলি যে তোমার ব্র্যান্ড লিখে কেউ সার্চ করবে না, তোমাকে ওই লেভেলের ব্র্যান্ডে যেতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ব্র্যান্ড নেম অবশ্যই কিওয়ার্ড হয়, তার কোম্পানি নেম ক্রিয়েট হতে পারে না? এখন আমার ওয়েবসাইটে কি মানুষ শুধুমাত্র এসইও এক্সপার্ট ইন ভিডি লিখে সার্চ করে আসে? আমার ওয়েবসাইটে হৃদয় চৌধুরী লিখে সার্চ করে আসে না? তো এটা একটা ব্র্যান্ড কিওয়ার্ড না? আমার নামের সার্চ ভলিউম এখন আসে না বাংলাদেশে? করেন না মাঝে মধ্যে সার্চ? কোন হৃদয় ভাইয়ের কোন গোপন ভিডিও ফাঁস হলো, ঠিক না? করেন এরকম, গুগলকে জিজ্ঞেস করছেন যে হৃদয় ভাইয়ের কোন গোপন ভিডিও ফাঁস হলো? আচ্ছা, ওকে, আমরা অনেক সিরিয়াস ক্লাস করতেছি আজকে। তাহলে টাইটেল সম্পর্কে হুক করতে পারবেন? দেখেন, আপনি যাই হোক যেভাবেই হোক, আপনার একটা জব পাওয়ার জন্য একটা হুকিং পয়েন্ট যথেষ্ট। একটা হুকিং পয়েন্ট যথেষ্ট না। আপনি শুধুমাত্র যদি টাইটেলের সুবিধা অসুবিধা বলে ক্লায়েন্টকে হুক করতে পারেন, যখন আপনি প্রবলেম পাবেন একটা ওয়েবসাইটে, যখনই প্রবলেম পাবেন একটা ওয়েবসাইটে, তখন কিন্তু এটা আপনার পজিটিভ থিং, ঠিক না? এইটাই আপনার হুকিং পয়েন্ট, যা দিয়ে আপনি ক্লায়েন্ট কনভার্ট করবেন। আপনি তখন বুঝাইতে হবে যে টাইটেল ইম্পর্টেন্ট, টাইটেলটা ইউজারদের আপনার ওয়েবসাইটে ইন্টারেক্ট করে, আপনার ওয়েবসাইটে ঢোকার জন্য ফোর্স করে টাইটেল, ঠিক না? সো এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে ধরে ধরে ক্লায়েন্টকে বোঝাতে হবে। অডিট করার পরেই কিন্তু শেষ না, অডিট করার পরে মূলত আপনার কাজটা শুরু হয়। রিজন ভাই, টাইটেল কিভাবে মডিফাই করব? টাইটেল কিভাবে মডিফাই করব? আজকের ভিডিওটা দেখেন নাই? আজকের ভিডিওতে বলে দিছি, আজকের ভিডিওতে বলে দিয়েছি না টাইটেল কিভাবে মডিফাই করে? আজকের একটা ভিডিওতে বলে দিয়েছি। ভাই আমার সাথে কানেক্টেড থাকলে সবসময় আপডেটেড জিনিসগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? এই জিনিসটা দরকার ছিল না আব্দুল সামাদ ভাই? আমাদের সামাদ ভাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর। সো আমার এইটাই প্ল্যান আর কি। অনেকগুলা জিনিস আছে না, আমি আপনাদের একটু জিনিস বলি বোঝাইয়া কী কী কভার করবো 2023 সালে। এই যে কি আছে না, প্রতিটা সিএমএসকে আমি আবার কভার করব। আমাদের কিছু লেকিংস আছে না, উইক্সের জন্য রিডাইরেকশনটা কিভাবে করব। আচ্ছা হৃদয় ভাই, উইক্সের স্কিমা কিভাবে দিব, শপিফাইতে স্কিমা দিব কিভাবে, এগুলো সব পেয়ে যাবেন 2023 সাল অবধি যদি আল্লাহ আমারে বাঁচিয়ে রাখেন, তাহলে এগুলো সব পেয়ে যাবেন, ঠিক আছে? ওই রকম প্ল্যান আছে, আমি চাচ্ছি যেন, ঠিক আছে, কোনোভাবে সব রিসোর্স দিয়ে এই কোর্সের ঝামেলাটা বন্ধ করে দিতে, ঠিক আছে? কোনোভাবে যখন কমপ্লিট একটা হয়ে যাবে, মানে এসইও নিয়ে সব প্রবলেমের সলিউশন আমার ইউটিউব চ্যানেলে চলে গেছে, তখন ভাই ডান, ওকে, টাটা বাই বাই। না কোনো কোর্স, না কোনো কি, ইউটিউব চ্যানেল আছে, ওইটা দিয়ে সব কিছু করো, ঠিক আছে? ये कोर्स ने मुझे बदनाम कर दिया, বুঝছেন? ये कोर्स ने मुझे बदनाम कर दिया।
ওকে চলেন, আমরা এতটুকু বুঝতে পারছি, টাইটেল পর্যন্ত বুঝতে পারছি। আমি অলওয়েজ আছি আপনাদের সাথে। ওকে, তারপরে যে জিনিসটা আসে সেটা হলো ইজ দ্য মেটা ডিসক্রিপশন অপটিমাইজ। মেটা ডিসক্রিপশনটা কি অপটিমাইজড আছে? এখন মেটা ডিসক্রিপশনটা আপনি কিভাবে বুঝবেন? ঠিক আছে, মেটা ডিসক্রিপশনটা কিভাবে বুঝবেন এটা জানা লাগবে না। আপনি এখানে জাস্ট লিখবেন যে মেটা ডিসক্রিপশন HTML কোড। ঠিক আছে, HTML কোড লিখবেন যারা মেটা ডিসক্রিপশনের কোডটা জানেন না। ঠিক আছে, HTML কোড, এই যে দেখেন মেটা ট্যাগ নামে W3 স্কুলে আছে, এই যে দেখেন মেটা নেমে তারা ডিসক্রিপশন। আমি ডেসক্রিপশনটাকেই কপি করছি, Ctrl+C দিয়ে আমি আবার যাব সোর্স কোডে গিয়ে ডেসক্রিপশনটা চলে আসছে। টুলস লাগে, SEO কয়কে লাগবে, বুঝাইতে পারছি। মেটা ডিসক্রিপশনটা আমরা টুলস ছাড়া করব ভাই, আমাদের কোনো ধরনের কিছু দরকার নাই। তো আমি সোর্স কোডটা বের করব, আমি ওয়েবসাইটটা একদিকে বের করব, তারপরে আমার যতটুকু আমি ম্যানুয়াল নিতে পারি, ম্যানুয়াল বের করলে কিন্তু আপনার কনফিডেন্ট বাড়বে, ঠিক না? কনফিডেন্ট বাড়বে না? আর এই টুলসগুলারে ভাই এত কনফিউশন করে আমাদের কনফিউজ করে না? উবার সাজেস বলতেছে KD 10, সেমব্রাশ বলতেছে 35, এইচরেপ বলতেছে 56, ঠিক না? অনেস্টলি বলি, আমি যতটা পারি ভাই এখন অবধি আমি যতটা পারি টুলস অ্যাভয়েড করে চলি। ঠিক আছে, টুলস অ্যাভয়েড করে চলি, এবং এই টুলস অ্যাভয়েড করাই উচিত আমাদের। আসলে টুলস অ্যাভয়েড করা উচিত সবার কি। ওকে, এখন দেখেন আমরা ডেসক্রিপশনটা পেয়ে গেছি না, যে হ্যাং লোজ অফার্স লার্জো সেমিনারো এরিয়া রেসিডেন্সিয়াল অ্যামাজিং পাওয়ার ওয়াশিং সার্ভিস ফর কম্পিটিটিভ রেস ক্লিক। অনেক ভালো একটা ডেসক্রিপশন, বলেন তো? আই ক্যাচিং ডেসক্রিপশন। দেখেন তো, মানে একটা কমপ্লিট লাইনে বুঝাইতে পারছে তার বিজনেস সম্পর্কে। দেখেন তো, আই ক্যাচিং না? তারা এইটা সার্ভিস করতেছে, ওয়াশিং সার্ভিস, এবং তোমার যদি চায় তাহলে তুমি এখান থেকে ক্লিক করতে পারো। এবং এখানে আমরা একটা পারফেক্ট মেটা ডিসক্রিপশনই বলতে পারবো। এখানে কিন্তু ওয়াশিং সার্ভিসেসটাও আছে না? ওয়াশিং সার্ভিসেসটাও কিন্তু তার ইনক্লুডেড। বুঝাইতে পারছি? তো এখন যদি বলে আপনি মেটা ডিসক্রিপশনের 3টা জিনিস দেখবেন, কি বলি? টার্গেটেড কিওয়ার্ড আছে কিনা, মেটা ডেসক্রিপশনটা দেখার পরে আপনার মনে কি ইচ্ছা হয় এই ওয়েবসাইটে ক্লিক করার? যদি আপনার ইচ্ছা হয় দ্যাট মিনস মেটা ডেসক্রিপশনটা পারফেক্ট আছে। ঠিক আছে, আমি যদি সাইট কোলন দিই, এখানে সাইট কোলন দিই, দেখি এইটাই কি আদৌ তার মেটা ডেসক্রিপশন কিনা। এইটা না? দেখেন তো, আমরা এইটাই বের করছি না সোর্স কোডে গিয়ে? এটা বের করছি না? সো এইটাই হলো তার মেটা ডেসক্রিপশন। বুঝাইতে পারছি জিনিসটা? এখন আমি কি বলবো যে মেটা ডিসক্রিপশনটা হলো, এখানে আমি বলবো পাস্ট। ঠিক আছে, এখন দেখেন ইজ দ্য H1 ট্যাগ অপটিমাইজ। H1 সম্পর্কে কিছু কথা আমরা আগে জানি। আমাদের একটা কন্টেন্টে, হোক সেটা পেজ হোক সেটা পোস্ট, আমাদের কন্টেন্টে কয়টা H1 থাকতে হবে বা থাকতে পারবে? কয়টা H1 থাকতে পারবে? একটাই আমরা H1 ইউজ করতে পারবো। এবং অপটিমাইজ বলতে বোঝাচ্ছে আপনার কন্টেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট ফোকাসিং হেডলাইনটা কি H1 এ আছে? আপনার কন্টেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট ফোকাসিং পয়েন্টটা কি H1 এ আছে? যদি এটা H1 এ থাকে দ্যাট উইল বি গ্রেট। আর যদি H1 এ না থাকে তাহলে আপনারা কি করবেন? ক্লায়েন্টকে বলবেন না যে এটা মিসিং, কই H1 দিছো। তো এটার জন্য আমরা কি করব? চলেন আমরা আজকে কোডিংয়ে জেনে ফেলবো। HTML এর অনেকগুলো ট্যাগ আজকে জানবো। তো হেডিং ট্যাগ বলবো, যে হেডিং ট্যাগ HTML কোড, হেডিং ট্যাগ ইন HTML। H1টাকে আমি এখান থেকে কপি করলাম, Ctrl+C দিয়ে কপি, দেন আমি এখানে এসে H1টাকে পেস্ট করে দিলাম। কয়টা H1 রে ভাই দেখেন তো, কয়টা H1? একটা H1 আছে? কয়টা H1? একটাই H1 লাগবে আমাদের। এসইও কোয়াইক দরকার আছে। সো নিজেকে আপগ্রেড করেন 2023 সালে। আর কি মনে হয় আপনারা থাকবেন না আমার সাথে? থাকবেন না? আমার প্রতি বৃহস্পতিবার আমরা একটা ক্লাস করব, কেমন? দরকার পড়লে এমনও হতে পারে, আমার প্ল্যান আছে, বিশ্বাস করেন। আমি চাচ্ছি যে লোকাল এসইওর একটা ফ্রি কোর্স আপনাদের নিয়ে করে ফেলবো। করা যাবে না? লোকাল এসইওর 20টা ফ্রি ক্লাস 20 উইকে। সো ইনশাল্লাহ আমার প্ল্যান অনেক কিছুই আছে রে ভাই। দিন শেষে জানেন আমি একাই মানুষ। আমার লাস্ট 13 দিন ধরে আমি ঘুমাচ্ছি না। যারা আমাকে ফলো করছেন, লাস্ট 13 দিন ধরে আমি রাত্রে ঘুমাই না, একটা না।
সকালে ঘুমাই, আর সকালের ঘুম কখনো ফুলফিল আপ হয় না, জানেন? আপনারা যারা এই লাইফ কখনো বেছে নিয়েন না, কখনো এই ধরনের লাইফ বেছে নিয়েন না যে আপনি রাত্রে ঘুমাবেন না। ভাই, রাত্রের মতো ডিপ স্লিপ কখনোই হবে না। আর আপনার যদি ঘুম ভালো না হয়, আপনার মেজাজ খিটখিটে হবে, আপনার কাজগুলো সব ফালতু মনে হবে, ঠিক আছে? সো যাই হোক, আমি দোয়া করি আপনারা এত প্রেশার নিয়েন না, আর এতটাও ভেঙে পড়েন না, ঠিক আছে? একটা ক্লায়েন্ট ম্যানেজ করেন ভাই কোনোভাবে, ঠিক আছে? একটা ক্লায়েন্ট কোনোভাবে ম্যানেজ করে নেন, ক্লায়েন্টের বাড়ি থেকে ধরে নিয়ে আসেন, কেমন? ক্লায়েন্টের বাড়ি থেকে ধরে নিয়ে আসেন। ওকে, তো আমাদের এখানে যারা আছে, আমাদের H1 একটা বের হয়েছে, H1 পাওয়ার ওয়াশিং, দেন AMP হলো একটা কোড, সফট রুফ ক্লিনিং এক্সপার্ট। যদি আমি কন্টেন্টে গিয়ে এখন খুঁজি এটাকে পাবো? এখন যদি আমি কন্টেন্টে গিয়ে এটাকে খুঁজি পাবো? এইটা না, এইটা না? তাহলে সে কি এটা পারফেক্টলি ইউজ করছে? পারফেক্টলি ইউজ করছে? তো আমি এটাকে ওকে বলে দিই, বাট ওকে আমি বলবো না এটাকে, ঠিক আছে? বলতে পারি না এরকমভাবে, ইউ হ্যাভ মিসড ইউর প্রাইমারি কিওয়ার্ড ইন H1, ঠিক না? তুমি মিস করেছো, H1 থেকে তুমি তোমার টার্গেটেড কিওয়ার্ডটা দাও নাই। তো আপনাদের এটা কিন্তু এক্সাম্পল ভাই, শুধুমাত্র এক্সাম্পল। এইটাই বলি যে এটা এক্সাম্পল, এবং আপনারা যখন ইউজ করতে পারবেন না, 10 মিনিটে অডিট করে দিতে পারবেন না এরকম, জাস্ট আপনি এখানে সব ফর্মুলা করা আছে, এই শিটটাই আপনি ইউজ করবেন। তো আমি জাস্ট নেক্সটে গেলাম, নেক্সটে যাওয়ার পরে হলো আর দ্য ইমেজ অপটিমাইজড, ইমেজগুলো কি অপটিমাইজ আছে? এখন দেখেন, ইমেজ অপটিমাইজেশন আর ইমেজ আলটারনেটিভ ট্যাগ দুইটা এক জিনিস না। আবার বলছি, ইমেজ আল্টার ট্যাগ এবং ইমেজ এসইও দুইটা একই জিনিস না। ইমেজ এসইওতে কিন্তু ইমেজের ফাইলের নামও থাকতে হয়, ঠিক না? আপনি যদি বংসং একটা ফাইল আপলোড করেন, তাহলে কিন্তু এইটা মেমোরি হিসেবে সার্চ ইঞ্জিনের কাছে থাকবে। তো আপনি ইমেজটা কিভাবে চেক করবেন? সর্বপ্রথম আমি যদি এরকমভাবে যাই, এটা একটা ইমেজ না, এটা ইমেজ। তো আমি এই ইমেজে ধরলাম, ধরার পরে আপনি এখানে ইন্সপেক্টে যাবেন, অডিট যখন করছেন। আমি ইন্সপেক্টে যাচ্ছি, ইন্সপেক্টে যাওয়ার পরে এই যে দেখেন ইমেজের ফাইলটা চলে আসছে, ঠিক আছে? ইমেজের ফাইলটা চলে আসছে, এইটা হলো তার ইমেজ ফাইল। আমি এখানে ইমেজটাকে কি করছি, জাস্ট এখানে ক্লিক করছি, ক্লিক করার পরে এখানে দেখেন আলটারনেটিভ টাইটেল দেওয়া আছে এখানে, ঠিক আছে? আলটারনেটিভ টাইটেল দেওয়া আছে। এখন এখানে ক্লিক করেন, তাদের রেশিও দেওয়া আছে, ফাইল সাইজ দেওয়া আছে, সোর্স দেওয়া আছে। আমি সোর্সটাকে এখানে ওপেন করছি, নর্মালি আমি সোর্সটাকে এখানে ওপেন করছি, এই যে দেখেন ইমেজটা চলে আসছে। এখন আপনি ইমেজটা চলে আসার পরে যদি আপনি এখানে ইমেজের উপরে ক্লিক করেন, দেখছেন ইমেজের উপরে রাখলে এখানে কিন্তু ইমেজের নামটা দেওয়া আছে এবং তার ব্র্যান্ড কিওয়ার্ডটা ইউজ করছে না? বুঝাইতে পারছি? সো সে কিন্তু ফাইল নেমটা পারফেক্টলি এখানে ইউজ করছে। আপনি বলতে পারেন যে ইমেজটা অপটিমাইজ আছে এবং ইমেজটা এতটা বড়ও না, এতটা ছোটও না, ঠিক আছে? ওভার অপটিমাইজ বা ওভার সাইজ অথবা কম সাইজড এইরকম কিছু না। বুঝতে পারছি যে ম্যানুয়ালি আপনি কিভাবে চেক করবেন? বুঝাইতে পারছি? তো আপনি প্রতিটা ইমেজ এইভাবে চেক করে নেবেন। এই যে দেখেন, এটা হলো ইমেজের সোর্স, ইমেজ কোড, এবং দেখেন উইথ আলটারনেটিভ টেক্সট, মানে আলটারনেটিভ টাইটেল হিসেবে এটা ইউজ করছে, উইথ ইউজ করছে। তো আপনি এটা এইভাবে জাস্ট চেক করে নেবেন। তো আমি এটাকে চেক করে নিচ্ছি, জাস্ট ইমেজ বলে দিচ্ছি যে ইমেজ অপটিমাইজ আছে। ওকে, ইজ দ্য প্রাইমারি কিওয়ার্ড মেনশন অ্যাট লিস্ট 2 to 3 টাইমস ইন দ্য পেজ। আপনারা ক্লাসের সময় আমার ডেনসিটি নিয়ে এত জ্বালাইছেন ডেনসিটি নিয়ে, মনে আছে? তো ডেনসিটি হৃদয় ভাই বলছেন 1 to 2%, 1 to 2%। এইটার আহামরি কোনো নিয়ম নাই ভাই। এটা জাস্ট মনে রাখবেন যে অনেক কম যেন না হয়ে যায়, আবার অনেক বেশিও যেন না হয়ে যায়। বুঝাইতে পারছি? যেন অনেক কম না হয়ে যায়, আবার অনেক বেশিও না হয়ে যায়। ওকে, চলেন আমি এখানে যাচ্ছি, যাওয়ার পরে আমি যদি তার টার্গেটেড কিওয়ার্ডটা ওয়াশিং সার্ভিস ধরি, নর্মালি ধরেন হাউস ওয়াশিং আর ওয়াশিং সার্ভিস, যাই হোক আপনার যেটাই টার্গেটেড কিওয়ার্ড থাকবে, এটাকে Ctrl+C দিয়ে কপি করবেন, Ctrl+F দিবেন, Ctrl+V দিবেন, ঠিক আছে? এই যে দেখেন হাউস ওয়াশিং, আমরা এটা হলো হেডার, ঠিক আছে? নেভিগেশন বার আমরা এখানে ধরবো না, এটাই ধরবো না, একবার আমি কি জাস্ট কন্টেন্টের মধ্যে দেখবো, এখানে একবার আছে, দেন এখানে একবার 2বার ইউজ করছে, আমি যদি আবার দেখি 3বার ইউজ করছে,
আমি বলতে পারি ওকে ঠিক আছে পারফেক্ট 2 থেকে 3 বার ইউজ করছে। আপনারা দেখবেন যেন একবারও যদি ইউজ না হয় টার্গেটেড কিওয়ার্ড, যদি দেখেন একবারও ইউজ হয় নাই, কি বলবেন? ইজ ইট ওকে? ডেনসিটিটা ঠিক আছে? যদি একবারও ইউজ করে নাই, যদি দেখেন 50-60 বার ইউজ করে ফেলছে বা 20-30 বার ইউজ করছে, অসামঞ্জস্যপূর্ণতা বুঝেন না? অসামঞ্জস্যপূর্ণতা বুঝেন না? ওভার যেন না হয় এবং মিনিমাম যেন না হয়, এইটার দিকে খেয়াল রাখবেন। আমি জাস্ট এখানে বলে দিচ্ছি যে নিডস টু ওয়ার্ক, আমি বলে দিচ্ছি নিডস টু ওয়ার্ক। ওকে, ইজ দ্যাট পেজ ইজ এ অরফান পেজ? এই পেজটা কি অরফান পেজ? অরফান পেজ মানে জানেন, যার ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক নাই, এটা কি অরফান পেজ? তো আপনি চেক করবেন, চেক করার জন্য আমি জাস্ট এখানে যাচ্ছি, আমি মাউস হোভার করলেই বুঝতে পারবো। এই যে দেখেন এখানে সে লিঙ্ক করে ভরে ফেলছে, ঠিক আছে, ইন্টারনাল লিঙ্ক করছে, এক্সটার্নাল লিঙ্ক করছে। জাস্ট আপনি এইভাবে চেক করে দেখবেন যে তার অ্যাঙ্কর টেক্সটগুলোতে লিঙ্কিং করা আছে কিনা, ঠিক আছে? যদি লিঙ্কিং করা থাকে দ্যাট উইল বি ওকে, আর যদি লিঙ্কিং না করা থাকে তাহলে আপনি বলবেন এটা অরফান পেজ। আমি বলবো যে এটা অরফান পেজ না, এটা পাস্ট। Does that page include latent semantic index keywords or relevant keywords? দরকার না একটা কন্টেন্টের জন্য? রিলিভেন্ট কিওয়ার্ড দরকার না একটা কন্টেন্টের জন্য? তো এটা কিভাবে বুঝবেন বলেন তো? আপনি যদি হেডিং চেকগুলোতে চোখ রাখেন, আপনি যদি তার কন্টেন্টটা পড়েন, বুঝতে পারবেন না? এই যে দেখেন, আপনি যদি এই কন্টেন্টে দেখেন, আমি যদি টাইটেলগুলোকে শুধুমাত্র যদি টাইটেলগুলোতে চোখ বলে, আপনার টাইটেলে চোখ বলাবেন না, হেডিং ট্যাগগুলোতে পাওয়ার ওয়াশিং, এখানে দেখেন হ্যাং লুজ প্রেশার ওয়াশিং এখানে, ঠিক আছে? এই যে দেখেন এইটা হলো একটা রিলিভেন্ট কিওয়ার্ড। আমি যদি এখানে ইউজ করি তাহলে দেখেন এই কন্টেন্টের মধ্যেও আপনারা পাবেন হ্যাং ট্যাং, রিলায়েবল, হাই কোয়ালিটি, প্রেশার ওয়াশিং, এই যে দেখেন রিলিভেন্ট কিওয়ার্ড। দেন এক্সপার্ট রুফ ক্লিনিং সার্ভিসেস, আপনি এইভাবে চোখ বলাই দেখতে পারবেন, ফ্রি রুফ ক্লিনিং এস্টিমেট। তো আপনি এইভাবে আওয়ার প্রেশার ওয়াশিং সার্ভিসেস আপনি দেখতে পারবেন না, ম্যানুয়ালি চেক করে বুঝতে পারবেন না। যদি রিলিভেন্ট কিওয়ার্ড না থাকে বলবেন রিলিভেন্ট কিওয়ার্ড ইউজ করার জন্য, কারণ এটা র্যাঙ্কিংয়ের জন্য একটা পজিটিভ সিগন্যাল ক্রিয়েট করে। ইজ দ্য পেজ ফ্রি অফ ব্রোকেন লিঙ্কস? এইটা অনেক ইম্পর্টেন্ট ভাই, এইটাও মিস আউট করে গেছিলাম, ঠিক আছে? আপনাদের এই পেজের ব্রোকেন লিঙ্কটা অন পেজেই চেক করতে হবে। ব্রোকেন লিঙ্ক নিয়ে ভিডিও দেওয়া আছে, জানেন তো ব্রোকেন লিঙ্ক কি? ব্রোকেন লিঙ্ক কীভাবে চেক করে? চেক করতে পারবেন না? তো আপনারা এইভাবে চেক করে নেবেন যে ব্রোকেন লিঙ্ক, যদি ব্রোকেন লিঙ্ক থাকে তাহলে বলবেন ইয়েস, আর যদি না থাকে তাহলে আপনি বলবেন যে নিডস টু ওয়ার্ক। আমি বললাম যে ইউ হ্যাভ, যদি আপনি 3টা ব্রোকেন লিঙ্ক পান তাহলে আপনি বলবেন ইউ হ্যাভ ফাউন্ড থ্রি ব্রোকেন লিঙ্কস, ইউ নিড টু ফিক্স দ্যাম, ঠিক আছে? লিঙ্কস ইউ নিড টু ফিক্স দ্যাম। তো ক্লায়েন্ট বলবে না আমি কেন ফিক্স করব, তোমারে কেন রাখছি? বলবে না যে আমি কেন ফিক্স করব, তোমারে রাখছি, তুমি ফিক্স করবা। বুঝাইতে পারছি? তো ব্রোকেন লিঙ্ক ফিক্স করাও কিন্তু একটা অনেক বড় ইস্যুর মধ্যেই পড়ে। আমি অন পেজটা পুরোপুরি বুঝাইতে পারছি? দেখেন উইথাউট এনি টুলস আমরা পুরো অডিটটা করতে পারছি। আমাদের না সেমরাশ লাগছে, না এইচরেস, না এসিও কোয়াইক, আমরা কিন্তু পুরো টুলস ছাড়াই এই পুরো জিনিসটা করতে পারছি। তারপরে আপনি এখানে দেখেন আমাদের টেকনিক্যাল এসিওতে চলে আসি আমরা। প্রথম যে টেকনিক্যাল ইস্যু আছে, আপনাদের যদি মনে হয় কোনো কিছু অ্যাড করতে, আপনি অ্যাড করবেন। টেকনিক্যালের প্রথম কি সমস্যা কি বলেন তো? টেকনিক্যালের প্রথম সমস্যা কি? ইন্ডেক্সিং, ক্রলিং, ইন্ডেক্সিং দেন র্যাঙ্কিং, ঠিক না? ক্রলিং, ইন্ডেক্সিং অ্যান্ড র্যাঙ্কিং, CIR। তো আমি কি করব? ইন্ডেক্স চেক করতে পারবেন? ইন্ডেক্স চেক করতে পারবেন? এটা কিন্তু আমরা অলরেডি চেক করে ফেলছি যে ইন্ডেক্স আছে কিনা। তো আমি জাস্ট এখানে যাব, আমি সাইট কুলনে যাব, কুলনে যাওয়ার পরে আমি দেখলাম যে হ্যাং লুজ প্রেশার, এটা ইন্ডেক্স আছে তার হোম পেজটা। কেমন? ওকে, আমি এটাকে বলে দিব যে পাস্ট ইন্ডেক্স আছে। ডাজ দ্য পেজ হ্যাভ ইনাফ ক্রোলেবল কন্টেন্ট অ্যান্ড ইজ অল অফ ইফ অ্যাক্সেসেবল টু সার্চ ইঞ্জিন? তার কি পর্যাপ্ত পরিমাণ কন্টেন্ট আছে এবং এই কন্টেন্টটা কি সার্চ ইঞ্জিন অ্যাক্সেস করতে পারবে কি পারবে না? কিভাবে চেক করবেন একটা ওয়েবসাইট সার্চ ইঞ্জিন অ্যাক্সেস করতে পারবে কি পারবে না? আমরা কি দিয়ে বুঝি? এমন একটা প্রসেস আছে যা দিয়ে আমরাই ম্যানেজ করি সার্চ ইঞ্জিনের রোবটগুলোকে বা সার্চ ইঞ্জিনকে, ঠিক আছে? আমি এই ওয়েবসাইটের পাশে robots.txt লাগাবো, লাগানোর পরে দেখব যে এটা অ্যাক্সেসেবল আছে কিনা। জাস্ট robots
নট রোবট, robots ডট txt। ওকে, এইটা দেখেন, এটা দেখে অনেকে গ্রুপে স্ক্রিনশট দেখেন, এটা হলো স্টার ইউএসড ব্লগ অ্যান্ড ইউএসড ব্লগ। আমরা যখন কোডিং করি, আমরা যারা কোডার আছেন, এখানে আছেন কেউ ডেভেলপার বা কোডার বা প্রোগ্রামার আছেন? কেউ আছেন যে মোটামুটি জানেন? আমরা কিন্তু এইটাকে ইউজ করি অ্যাজ এ কমেন্টস হিসেবে, ঠিক না? কমেন্টস হিসেবে ইউজ করি না, যে আমার এইখান থেকে এই ব্লকটা শুরু হয়েছে, আমার এইখানে এই ব্লকটা শেষ হয়েছে। যদি কোনো সময় আমাদের চেঞ্জ করতে হয়, আমরা সেম ওই ব্লকটাকে খুঁজে চেঞ্জ করে দিই। এইটা হলো ইউএসটের ব্লক, যে এইখান থেকে এটা শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। ইউজার এজেন্ট স্টার মানে হলো পৃথিবীর সব ধরনের সার্চ ইঞ্জিনকে বলছে আসো, আর ডিজেলাও কিছু করে নাই, অ্যান্ড সাইট ম্যাপ ইজ ওকে। বুঝাইতে পারছি? তাহলে আমাদের স্ট্যাটাস কি হবে? আমাদের স্ট্যাটাস হবে যে ডাজ দ্য পেজ হ্যাভ ইনাফ স্ক্রলেবল, আমি এটাকে বলবো ফাস্ট। তারপরে হলো ডাজ দিস পেজ হ্যাভ ইনাফ, ওইটা বলে দিছি, ডাজ দ্য পেজ লোড ফাস্ট। লোডিং ইস্যু চলে আসছে, আমাদের ইন্ডেক্সিং অ্যান্ড ক্রলিং চলে গেছে, দুইটা ইস্যু চলে গেছে। থার্ড নাম্বারে হলো লোডিং, আমি এটাকে ম্যানুয়ালি চেক করব। ভাই আপনারা সবসময় কি করবেন না, অনেক সময় আপনি ম্যানুয়ালি চেক করেন, ঠিক আছে? এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করেন, চলে যান ইনকগনিটো মোডে, ঠিক আছে? আপনি পেস্ট করেন, আপনি কাউন্ট করেন 1 2 3, 3 সেকেন্ডে এটা অন হয়ে যাচ্ছে, ঠিক না? 3 সেকেন্ডে এটা চলে আসছে। অ্যান্ড আমি যখন এখানে ক্রোল করছি, দেখেন আমার কোনো একটা ইমেজ ব্রোকেন টোকেন আছে, আমি যখন ক্রোল করছি আমি পুরো পেজটাকে দেখতে পাচ্ছি না। এইরকমভাবে আপনি কোর ওয়েব ভাইচালস ইস্যুগুলোও দেখতে পারেন, ঠিক আছে? তো আপনার কাছে প্রথমে কি মনে হয়, আপনার কাছে প্রথমে কি মনে হয়, এটার স্পিড ঠিকঠাক আছে? এটার স্পিড ঠিকঠাক আছে? অফকোর্স 100% ওকে ভাই, 100% ওকে। তারপর আপনি পেজ স্পিড ইনসাইডে গিয়ে একটা ওকে দিয়ে আসবেন, ঠিক আছে? পেজ স্পিড ইনসাইডে গিয়ে আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএলটা পেস্ট করেন, অ্যানালাইজ করেন। অ্যানালাইজ করার পরে আপনি যখন পেজ স্পিড ইনসাইডে দেখবেন, কষ্ট করে জিটি ম্যাট্রিক্সেও দেখে নেবেন, যেহেতু আমরা পেজ নিয়ে কথা বলছি, জিটি ম্যাট্রিক্স বাদ যাবে কেন? আমি জিটি ম্যাট্রিক্সে দেখে নিচ্ছি, টেস্ট ইউর সাইট। ওকে, এটা আসুক, দেন এটাও আসুক, আমরা বাকি কথা বলি। তারপরে বলছে ইজ দ্য মোবাইল রেসপন্সিভ, তোমার পেজটা কি মোবাইল রেসপন্সিভ? কেমন এখন বলে মোবাইল রেসপন্সিভ কি না, কীভাবে চেক করবেন? ঠিক আছে, মোবাইল রেসপন্সিভ কি না কীভাবে চেক করবেন? আমরা টুলস ছাড়াই দেখব, ঠিক আছে? একটু পরে দেখি। তার আগে এখানে বলতেছে পারফরমেন্স এতটাও ভালো না, ডেস্কটপে বলতেছে পারফরমেন্স ওকে। মোবাইলে তার পারফরমেন্স খারাপ, এখানে ডেস্কটপে বলতেছে ভালো। এইটা নিয়েও একটা ভিডিও দিব, ঠিক আছে? এই যে দেখেন কিছু জিনিস আপডেট আনছে, কেউ নোটিশই করেন নাই, আমাকে না জানালে আমি কিভাবে দিব রে ভাই? এই জিনিসগুলো আপডেট আনছে না, পারফরমেন্স, বেস্ট প্র্যাকটিস, এসইও আনছে না আপডেট? তো এইটা নিয়ে আমাকে একটু সময় দেন, আমি ভিডিও দিয়ে দিব, ঠিক আছে? আমি বলছি না সবগুলাই আমি কাভার করব। অ্যান্ড দেন জিটি ম্যাট্রিক্সে দিলে এটা এ স্কোর, জিটি ম্যাট্রিক্সে স্কোর। তো আমি এটাকে নিডস টু ইমপ্রুভ দিতে পারি না? নিডস টু ইমপ্রুভ দিতে পারি না? ওয়ার্ক, চলেন আমরা এখানে কাজ করব, ঠিক আছে? কাজ করার আছে, অবশ্যই কাজ করার আছে। ওকে, তারপরে আমাদের আরও একটা ইস্যু আছে যে ইজ দ্য পেজ, সরি, মোবাইল ফ্রেন্ডলি কিনা। মোবাইল ফ্রেন্ডলি টেস্ট করার জন্য কিন্তু গুগলেরই একটা ফ্রি কি আছে, ঠিক আছে? আপনি মোবাইল ফ্রেন্ডলি টেস্ট দিয়ে চেক করতে পারবেন। আমি মোবাইল ফ্রেন্ডলি চেকার যাবেন, যাওয়ার পরে দেখেন আপনি এটা দিয়ে চেক করতে পারবেন মোবাইল ফ্রেন্ডলি চেকার। এই যে দেখেন search.google.com টেস্ট মোবাইল ফ্রেন্ডলি, আপনি এখানে পেস্ট করবেন। আপনার যে ওয়েবসাইট আছে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কপি করার পর এখানে পেস্ট করবেন। আমি টেস্ট করি। এখন আমি এইটার উপর না ডিপেন্ড থেকে আমি কি করব, এখানে আমি ইন্সপেক্টে গিয়ে দেখব যে আমার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি কি না, বা আমার এই ওয়েবসাইটটা মোবাইলে কীরকম দেখা যায়। তো আমি যে কোনো জায়গায় ক্লিক করে ইন্সপেক্টে যাব। ইন্সপেক্টে যাওয়ার পরে আমি এটাকে, এই যে দেখেন চলে আসছে আপনার এখানে মোবাইল ভার্সনটা চলে আসছে। এই যে দেখেন আপনার মোবাইল ভার্সন কি মনে হয় প্রথমত দেখে? এখানে কিন্তু টেক্সটটা সে জাস্টিফাই করতে পারতো, যারা ডেভেলপার আছে জাস্টিফাই করতে পারতো না, এখানে যারা ওয়ার্ডপ্রেস এক্সপার্ট আছে চাইলে কিন্তু সে জাস্টিফাই করতে পারতো, তাহলে পড়তে ভাল লাগতো। জাস্টিফাই করতে পারতো না, বেচারা জাস্টিফাই করে নাই, কে ডিজাইন করছে? ওকে, দেন এই সেগমেন্টগুলো ভালো, এইটা ভালো। এখানে টেক্সট জাস্টিফাই করতে পারতো সে, এখানে জাস্টিফাই করে নাই জাস্ট, আর বাকিগুলো ঠিক আছে, ঠিক না?
তো আমি যদি এটা একটা নর্মাল ফোনে দেখি, আমি যদি কোনো একটা আইফোন এসিতে দেখি তাহলে এটা আইফোন। তারপরে যদি আমি আইফোন 12 প্রো যেটা আমার, এটা দিয়ে দেখি এটাতে কেমন দেখায় আমার ফোনে। আমার ফোন কোথায় রাখছি? আচ্ছা, একজন প্রশ্ন করছে, হৃদয় ভাই আপনার ফোনে সবসময় ব্যাটারি লো থাকে কেন? ভাই আমার ফোন একদিন চার্জ দিলে 4 থেকে 5 দিন চলে যায়। কেমন? আমার ফোন ধরি কত সময়। ওকে, আমরা রেসপন্সিভ ধরতে পারি, ঠিক না? রেসপন্সিভ ধরতে পারি। পেজ ইজ ইউজেবল ফর মোবাইল, আমরা এটাকে রেসপন্সিভ ধরতে পারি, আমরা মোবাইলেই ঠিকঠাকভাবে দেখতে পারছি। তবে কাজ করার মতো আছে অনেকগুলাই, এগুলা ডেভেলপার করবে। ইজ দ্য পেজ ইউআরএল ফ্রি অফ রিডাইরেক্ট ইস্যু? রিডাইরেক্ট জিনিসটা বুঝেন? রিডাইরেক্ট জিনিসটা বুঝেন? ধরেন আপনি ক্লিক করলেন এসইও সার্ভিস নিয়ে, ঠিক আছে? ধরেন আমি এখানে গিয়ে সার্চ করলাম hangloospressure.com স্ল্যাশ দিয়ে বললাম যে এসইও সার্ভিস, আমি এই ইউআরএলে যেতে যাচ্ছি, ঠিক আছে? এই ইউআরএলে যেতে যাচ্ছি, এইটা আমাকে ক্লিক করে নিয়ে আসতেছে তার মেইন ডোমেইনে, ঠিক আছে? এটা মেইন ডোমেইনে নিয়ে আছে কারণ সে রিডাইরেক্ট করে রাখছে। যদি আপনি আপনার যে ডাইমেনশনে যেতে চাচ্ছেন ওই ডাইমেনশনে না গিয়ে অন্য একটা আলাদা ডাইমেনশনে নিয়ে যায়, বা আপনি যে ইউআরএলে যেতে চাচ্ছেন, ঠিক আছে, যে ইউআরএলে যেতে চাচ্ছেন ওই ইউআরএলে না গিয়ে অন্য একটা নতুন ইউআরএলে আপনাকে কনভার্ট করে নিয়ে যায়, ওইটাকে বলা হয় রিডাইরেক্ট। কেমন? রিডাইরেক্ট। বুঝাইতে পারছি না? ওকে, তাহলে এটা রিডাইরেক্ট ইস্যু নাই, আমি এটাকে রিডাইরেক্ট ইস্যু বলবো না, আমি জাস্ট এখানে বলবো যে এটা পাস্ট, ঠিক আছে? ইজ গুগল অ্যানালাইটিক্স প্রপারলি ট্র্যাকিং সেশন অন দ্য পেজ? এখন কিভাবে দেখবেন গুগল অ্যানালাইটিক্স? এসইও কোয়াইকে অনেক ঝামেলা করে না? গুগল অ্যানালাইটিক্স কোডে অনেক ঝামেলা করে না এসইও কোয়াইকে? যে অনেক সময় থাকলেও বলে আমি নিজ হাতে করছি ভাই। ওই দিন আমাকে একজন স্টুডেন্ট টেক্সট করছে, ভাই আল্লাহর কসম আমি গুগল অ্যানালাইটিক্স সেট করছি, এসইও কোয়াইক বলতেছে যে এইটা সেট আপ নাই। আমি বলি ভাই কসম করতে হবে না, আমি বুঝতে পারছি আপনি করছেন, ঠিক আছে? এসইও কোয়াইক মিথ্যা বলতেছে। আচ্ছা যাই হোক, আমরা এটাকে আবার সেই ইন্সপেক্টে চলে যাব। ইন্সপেক্টে যাওয়ার পরে আমি এই যে কোডগুলো আছে, আপনি এই কোডগুলোতে খেয়াল করলে দেখতে পারবেন, ঠিক আছে? এই কোডগুলোতেই এটা এইখানেই থাকে। তো আমি প্রথমে দেখে নিই যা আছে কিনা, অথবা আমি কন্ট্রোল এফ দিচ্ছি, দেওয়ার পরে আমি এখানে অ্যানালাইটিক্স লিখছি। এই যে দেখেন চলে আসছে গুগল সাইটে, গুগল অ্যানালাইটিক্স আছে। দেখেন আপনি গুগল অ্যানালাইটিক্সটাই লিখেন কন্ট্রোল সি দিয়ে, দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে গুগল অ্যানালাইটিক্সের কোড দেওয়া আছে কিনা। আমরা এই কোডটা পেস্ট করি না, ট্যাগ ম্যানেজারের কোড এটা, সে ট্যাগ ম্যানেজার দিয়ে করছে। আচ্ছা যাই হোক, যেরকমভাবেই হোক, ওকে। তো আপনি এরকম গুগল অ্যানালাইটিক্স দিয়ে সার্চ করলেও বুঝতে পারবেন যে এটা গুগল অ্যানালাইটিক্স সাইটটাকে ট্র্যাক করে কিনা। যদি তারপরেও না বুঝতে পারেন, আপনি ক্লায়েন্টকে বলে দিবেন, ঠিক আছে? ক্লায়েন্টকে কি বলবেন? করছিলানি মিয়া গুগল অ্যানালাইটিক্স সেট আপ, গুগল সার্চ কনসোল। ওকে, তো আমাদের টুলস ছাড়াই আমরা টেকনিক্যাল এসইওটারও মোটামুটি শেষ। ওকে, আমি জাস্ট বলবো যে পাস্ট অ্যান্ড ইজ জিটিমেট্রিক স্কোর ইজ ওকে। জিটিমেট্রিক স্কোর ঠিক আছে, আমরা দেখছিলাম না এ পাইছিল না জিটিমেট্রিক স্কোর? আরে কোথায় গেল সেই জিটিমেট্রিক্স? আমরা দেখছিলাম এ ছিল। আচ্ছা আমি এটাকে পাস্ট বলে দিলাম। এখন আসেন অফ পেজ এসইওতে। আপনারা যে ব্যাকলিংস করেন না, এই ক্লাসিফাইড, ফোরাম পোস্টিং, এই সাবমিশন, এই সাইটেশন, ওই সাইটেশন, ঠিক না? তবে অফ পেজ ইজ ওয়ান কাইন্ড অফ রিলেশনশিপ বিল্ড আপ। আবার বলি, অফ পেজ ইজ ওয়ান কাইন্ড অফ রিলেশনশিপ বিল্ড আপ, আর এটাকে আমরা বলি লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি। লিঙ্ক মানে কি? আপনার পাশের বাড়ির আন্টির মেয়ের সাথে লিঙ্ক আছে, ঠিক আছে? লিঙ্ক আছে। লিঙ্ক মানে কি? লিঙ্ক মানে হলো রিলেশনশিপ। ব্যাকলিংস ইজ ওয়ান কাইন্ড অফ রিলেশনশিপ না? বলেন তো, আমরা অন্য ওয়েবসাইটে কেন যাই? আমার ওয়েবসাইটের সাথে সম্পর্ক বাড়ানোর জন্য না? সম্পর্ক বাড়ানোর জন্য না? তো আপনারা যে টাইপস অফ ব্যাকলিংস বলেন, গুগল বলে নিশ রিলেভেন্ট ব্যাকলিংস করার জন্য। তো নিশ রিলেভেন্ট ব্যাকলিংস তো আমরা ফ্রিতে পাবো না, নাকি ফ্রিতে পাবো? নিশ রিলেভেন্ট ব্যাকলিংসকে আমরা ফ্রিতে পাবো রে ভাই? ফ্রিতে আমাকে নিশ রিলেভেন্ট ব্যাকলিংস দিব? আমারও তো ফ্রিতে শুধুমাত্র ফেসবুকে লিঙ্ক দিবে। সো এই জন্যই গেস্ট পোস্ট, আমরা এই জন্যই গেস্ট পোস্ট বলি। লিঙ্ক
আপনি গুগল কখনো বলে না ভাই আপনি এই ধরনের ব্যাকলিংস করো, ওই ধরনের না, গুগল বলে নিশ রিলিভেন্ট ব্যাকলিংস করো। আচ্ছা ওকে, যাই হোক আমরা অফ পেজের জন্য কী কী দেখবো। ডু দ্য ব্যাকলিংস কাম ফ্রম দ্য ট্রাস্ট ওয়ার্থি সাইট, ব্যাকলিংসগুলো কি ট্রাস্টেবল সাইট থেকে আসছে কিনা। এখন কিভাবে জানবেন ভাই, এতক্ষণ তো টুলস ছাড়া করে ফেলছেন না। এখন আমরা একটা টুলস ইউজই করে ফেলি যেটা হলো ফ্রিতে, ঠিক আছে। আমরা Ahrefs এর ব্যাকলিংক চেকারে যাব এবং আমরা জাস্ট Ahrefs এর ব্যাকলিংক চেকারে গিয়ে আমরা জাস্ট নিজে নিজে ম্যানুয়ালি সেট করব, ঠিক আছে, বা ম্যানুয়ালি চেক করব। Ctrl+C দিয়ে কপি করে আমি ব্যাকলিংক চেকারে গেলাম, যাওয়ার পরে আমি এখানে পেস্ট করলাম, আমি চেক ব্যাকলিংকস, আই এম নট রোবট। আপনাকে দেখতে হবে যে তার ব্যাকলিংকস কিন্তু খুব বেশি না, খুব বেশি বলেন, খুব বেশি ব্যাকলিংকস। এখন তার যে ব্যাকলিংকসগুলো আছে এগুলো কি ট্রাস্টেবল সাইট থেকে আসছে কি না। ট্রাস্টেবল সাইট বলতে বুঝেন, ট্রাস্টেবল সাইট, একটা ট্রাস্টেবল সাইট বলতে বোঝায় যে অনেক দিন ধরে ওয়েবে আছে, যাকে মানুষ ট্রাস্ট করে, এবং এই ধরনের ওয়েবসাইটটাকে কিন্তু ট্রাস্টের উপর কিন্তু ম্যাচ কী করে ডিপেন্ডস করে, ওয়েবসাইটগুলো কিন্তু কিছু স্কোর দেয়, ঠিক না, কিছু টুলস আছে যেগুলো স্কোর দেয়। তো আমরা আপাতত নিজের স্যাটিসফ্যাকশনের জন্য কি করব, আমরা দেখে নিব তার ডিআর কেমন। আপনার কাছে এই ওয়েবসাইটটা দেখে কি মনে হয় নর্মালি, এই যে www.costol.com, এটা দেখে কি মনে হয়, ইজ এটা পারফেক্ট ওয়েবসাইট, এটা একটা পারফেক্ট ওয়েবসাইট বা ভালো ওয়েবসাইট। অনেক ভালো ব্যাকলিংকস নিছে, তো গেস্ট পোস্টিং ব্যাকলিংকস নিছে। আচ্ছা যাই হোক, কি মনে হয় ভালো ব্যাকলিংকস। দেখেন এটা ডিআর কিন্তু 69। এখন domains.tntcode.com, এইটা দেখে কি মনে হয় ভালো ব্যাকলিংকস। দেখেন আপনাকে ম্যানুয়ালি সব কিছু করতে হবে। প্রথমটা ভালো ব্যাকলিংকস আমি বলবো, একটা ওয়েবসাইটের ডিজাইন সুন্দর, স্ট্রাকচার সুন্দর, কনসেপ্ট ভালো। সেকেন্ডটা কি ভালো ব্যাকলিংকস। দেন আমি যদি থার্ড ব্যাকলিংকসে যাই, socialenterprises.com.au, ভালো ব্যাকলিংকস। ভালো করে খেয়াল করেন, ভালো ব্যাকলিংকস। তাহলে তিনটার মধ্যে দুইটাই লাড্ডু। দেন 4 নাম্বারটা যাই, facilities.net, এটাতে যাচ্ছি। হ্যাঁ, এইটা আমরা ভালো একটা ব্যাকলিংকস বলতে পারি, ঠিক না, এটা একটা ভালো ব্যাকলিংকস ধরতে পারি আমরা। তারপরে যদি আমি এইটাতে যাই, fosters.com info, এইটাও একটা ভালো ব্যাকলিংকস, এগুলোকে লিস্টিং বলা হয়। আচ্ছা যাই হোক, আমরা বুঝাইতে পারছি কিভাবে চেক করবেন। এরকম 10 থেকে 12টা ব্যাকলিংক চেক করলে আপনি বুঝতে পারবেন যে ট্রাস্ট সাইট থেকে আসছে নাকি ট্রাস্ট সাইট থেকে আসছে না। তো আমি এখানে নিডস টু ওয়ার্ক বলবো, অবশ্যই এটাকে নিডস টু ওয়ার্ক বলবো। দেন আর দ্য ব্যাকলিংকস কনটেক্সচুয়ালি রিলেভেন্ট সাইট, বুঝতে পারবেন না 10টা সাইটে ঢুকলে। আমি যদি এইখানের 3টা সাইট ঢুকি, এইটা তো অবশ্যই 100% ইররিলিভেন্ট, এইটা রিলিভেন্ট, এইটা ইররিলিভেন্ট। আমি যদি এইটাকে ধরি তাহলে এইটা ঠিক আছে, এটা হলো লিস্টিং সাইট, রিলেভেন্ট না, তারপর আমি ধরে নেব যে রিলেভেন্ট, ভালো একটা ব্যাকলিংকস। এইটাকেও ধরি বিজনেস লিস্টিং সাইট, এটা একটা ভালো ব্যাকলিংকস, ঠিক আছে। তো আমি মোটামুটি ভরি, ঠিক আছে। তো আমি এখানে লিখতে তো পারবো না মোটামুটি, চলেন আমরা এখানে গিয়ে একটা অ্যাড করে নিই সেকশন। আমি এখানে লিখছি, লিখে নেই আপনাদের মতো, হ্যাঁ মোটামুটি। নিডস টু ওয়ার্ক, আমরা এখানে আর কিছু অ্যাড করবো না, যেহেতু বেচারা যে আমার বানাই দিছে তারে থ্যাংক ইউ সো মাচ। সো তো আমি এখানে কি বলবো যে নিডস টু ওয়ার্ক। আর দ্য ব্যাকলিংকস কন্টেক্সচুয়ালি, ডু ব্যাকলিংকস হ্যাভ গুড DF/NF রেশিও। ডু ফলো না ফলো রেশিও লাগবে না, 100% ডু ফলো হলে ঠিক আছে। ক্লায়েন্ট যখন বলবে 100% ডু ফলো, ইজ দ্যাট ন্যাচারাল থিংস, এটা কি একটা ন্যাচারাল থিং হবে যদি 100% হয়। 70-30, ঠিক আছে, 70-30 ইজ ওকে। ওকে চলেন আমরা এটাকে নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পরে ফ্রি ব্যাকলিংক চেকার কোথায় ছিল আমরা, ওকে ব্যাকলিংকস। তো এখানে কিন্তু আপনি দেখতে পারবেন রেশিওগুলো, 78% ডু ফলো, 79% ডু ফলো। এইটাকে কিন্তু আপনি ভালো রেশিও ধরতে হবে, ঠিক আছে। একটা ভালো রেশিও ধরবেন না, 78% হলেও তো আহামরি এতটাও কি না, কারণ তার ব্যাকলিংক সংখ্যা অনেক কম। তার ব্যাকলিংক সংখ্যা অনেক কম না, জাস্ট 24টা ওয়েবসাইট থেকে 32টা ব্যাকলিংকস পাইছে। তো আমি এটাকেও বলছি যাচ্ছে নিডস টু ওয়ার্ক, ইউ নিড টু ওয়ার্ক, ঠিক আছে, ভালো ব্যাকলিংক সেট করো। ইন দ্য অ্যাঙ্কর টেক্সট ডিস্ট্রিবিউশন ন্যাচারালি, অ্যাঙ্কর টেক্সটটা দরকার না। 4 ধরনের অ্যাঙ্কর টেক্সটের কথা বলছি যেগুলো অনেক পপুলার। প্রথম আসে হলো দুষ্ট অ্যাঙ্কর টেক্সট।
দুষ্ট অ্যাঙ্কর টেক্সট বলেন তো কি? এই ধরনের অ্যাঙ্কর টেক্সটের নাম শুনছেন? দুষ্ট অ্যাঙ্কর টেক্সট, যে কোনো ধরনের অ্যাঙ্কর টেক্সট ছাড়া বসে তাকে বলা হয়, শুধুমাত্র ওয়েবসাইটের ইউআরএল থাকলে, ঠিক আছে? আরেকটা অ্যাঙ্কর আছে, এটা হলো ব্র্যান্ড অ্যাঙ্কর। ব্র্যান্ড অ্যাঙ্কর কি জানেন? ব্র্যান্ড অ্যাঙ্কর তার ওয়েবসাইটের যে ব্র্যান্ডের নেম আছে, এই ব্র্যান্ড নেম থেকে যদি তার লিঙ্কটা আসে। তারপরে আসে ন্যাচারাল অ্যাঙ্কর। ন্যাচারাল অ্যাঙ্কর বুঝেন? ক্লিক হেয়ার, ভিজিট হেয়ার, ভিজিট মাই ওয়েবসাইট, গো হেয়ার, এই ধরনের, যে আপনি তাকে রিকোয়েস্ট করছেন আপনার ওয়েবসাইটে আসার জন্য এবং এটা ন্যাচারালি বসছে, ঠিক আছে? ন্যাচারাল অ্যাঙ্কর। আরেকটা হলো টার্গেটেড কিওয়ার্ড অ্যাঙ্কর, রিলেভেন্ট কিওয়ার্ড অ্যাঙ্কর। তো এখানে আপনি অ্যাঙ্কর টেক্সটগুলো দেখতে পারবেন। দেখেন ডিআইও, রুফ ক্লিনিং মিস্টেক, এটা একটা ন্যাচারাল মানে ভালো অ্যাঙ্কর না, কিওয়ার্ডের উপর অ্যাঙ্কর টেক্সট করে। এবং এই ধরনের ব্যাকলিংসকে কি বলা হয়? কি বলা হয় বলেন তো? কনটেক্সচুয়াল ব্যাকলিংস বলা হয়, ঠিক আছে? কনটেক্সচুয়াল ব্যাকলিংস। তো এটা দেখেন অ্যাঙ্কর টেক্সট থেকে লিঙ্ক আসছে, এটা দেখেন অ্যাঙ্কর টেক্সট থেকে লিঙ্ক আসছে, এটা হলো একটা নেকেড লিঙ্ক, ঠিক আছে? নেকেড অ্যাঙ্কর। এখানে সে অ্যাঙ্কর টেক্সট থেকে লিঙ্ক পাইছে, দেখেন এই যে ভিজিট ওয়েবসাইট বলছিলাম না, এটা হলো তার অ্যাঙ্কর টেক্সটিংগুলো সুপারভ ছিল, ঠিক না ভাই? তার অ্যাঙ্কর টেক্সটিংগুলো কিন্তু অনেক ভালো ছিল না, আসলে ভালো ছিল। দেখেন ক্লিক টু ভিজিট ওয়েবসাইট, তার মোটামুটি ব্যাকলিংসের অ্যাঙ্কর টেক্সটগুলো ন্যাচারাল ছিল। ওকে, আমি এটাকে ওকে বলে দিব, জাস্ট ডান, ফার্স্ট। এখন চলেন হুক করার পালা। আপনি এইরকমভাবে দিবেন না তাকে। আচ্ছা ধরেন তো এটার জন্য আপনি $5 তো ফাইবারে আরামসে চার্জ করতে পারবেন। $5 চার্জ করতে পারবেন না? $5 চার্জ করতে পারবেন না? ওকে, এখন এইটা দেখার পরে ক্লায়েন্ট আপনাকে প্রথম কোয়েশ্চেন কি করবে? প্রথম কোয়েশ্চেন কি করবে? হাউ উই ক্যান ইমপ্রুভ। তুমি কিভাবে সলভ করে দিবা? বাকি কনভারসেশন আপনারা জানেন। অডিট করতে পারবেন? অডিট করতে পারবেন? 2021 সালে কারা কারা স্টুডেন্ট ছিলেন? 2021 সালে আমার স্টুডেন্ট কে কে ছিলেন? আর ছিলেন না? 2021 সালে আমার স্টুডেন্ট ছিলেন। আমার যখন এসইওটা আপডেট হয়েছে কিনা বলেন? এসইও আপডেট হয়েছে না? 2021 থেকে এখন পর্যন্ত আমি আপনাদের কখনো ছাড়ছি? যখন প্রবলেমে পড়ছেন, যখন বলছেন যে হৃদয় ভাই হেল্প লাগবে, যে কোনো ওয়েতে হেল্প করছি না? সো আমি যতদিন আছি, ঠিক আছে, আল্লাহ যতদিন আমাকে সুস্থ রাখছে, যতদিন আমি ভালো আছি, যতদিন আমার এই এবিলিটি আছে, আমি কখনো চাইবো না যে আপনারা আমার ছায়া থেকে কখনো সরে যান, ঠিক আছে? এখনও তো এখন মনে হয় যে আপনারা আমার স্টুডেন্ট না, যারা আমার স্টুডেন্ট থেকে সরে গেছিলেন, মনে হয় যে আমার স্টুডেন্ট না বা আমার সাথে কানেক্টেড না? প্রতি বৃহস্পতিবারে আসি না ক্লাস করার জন্য? তো এইভাবে আমরা মোটামুটি আমি যতটুকু পারি, যদি আপডেটও হয় আমি এটা আপডেট করে দিব। এই অডিট শিটটা আপনাদের রিসোর্স শিটে দিয়ে দিব, কেমন? এই অডিট ফাইলটা আমি রিসোর্স শিটে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে পেয়ে যাবেন, কেমন? সবাই আপনাদের রিসোর্স শিট খেয়াল রাখেন। ওইটা আমার 2023 সালে আরও আপডেট করার কি আছে আর কি, গোল আছে। আমি আরও কিছু জিনিস আপডেট করতে চাচ্ছি, কেমন? আমারও তো একা মানুষ ভাই, আমারও তো সময় লাগবে, কেমন? তো সবাই আমার জন্য দোয়া করেন, ঠিক আছে? দোয়া করেন যেন আল্লাহ আমাকে সুস্থ রাখে আর আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারি। আমরা আগামীকালকে আবার মিট করব, ঠিক না? আগামীকালকে মিট করব এবং মাঝে মধ্যে আমি পেজেও লাইভ আসার ট্রাই করব, ঠিক আছে? পেজেও লাইভ আসার ট্রাই করব। ওকে, আমি কি এসইও অডিটটা বুঝাইতে পারছি? আপনারা কি এই অডিট নিয়ে স্যাটিসফাইড? আমি সত্যি কথা এখন পর্যন্ত কারো এসইও কোর্স দেখি নাই। আপনারা যে মাঝে মধ্যে ব্লেম দেন যে হৃদয় ভাই বেসিক জিনিস শেখায়, আমি বিশ্বাস করেন ভাই, আমি এখন পর্যন্ত কারো এসইও কোর্স দেখি নাই। এবং আমি যেগুলো দেখছি এগুলো হলো কমার্শিয়াল ভিডিও, এইচরেফসের, স্যামরাশের। তো এই ভিডিওগুলো তারা তাদের টুলসকে প্রমোট করছে ভাই। তো আমার কাছে, আমি জানি না মানুষগুলা কিভাবে অডিট করে। যদি আমি এইরকম ওইরকম দেখতাম, আমি আপনাদের এতদিন এইটাই শিখাইছি, শুধুমাত্র এইটাই শিখাইছি যেটা আমি জানি ভাই, যেভাবে আমি জানি। তো আমার জানার মধ্যে তো হালকা কিছু ভুল থাকতে পারে না ভাই? আমি কি 100% পারফেক্ট? আমি বলছি কখনো 100% পারফেক্ট? আমি চাই আমার স্টুডেন্টগুলো আমার মতো থাকুক, ঠিক আছে? আমার মতোই হোক, এবং আমি যেন আপনাদের ওই সময় পর্যন্ত থাকি যে সময় আপনাদের আমাকে দরকার, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ
আমাদের পুরো 1 ঘন্টার একটা ক্লাস ছিল। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আমাদের আগামীকালকে আবার দেখা হবে। আচ্ছা ওকে, যারা আমাকে পাচ্ছেন না, যারা বলছেন যে অ্যাফিলিয়েটের জন্য যে কোয়েশ্চেন করছেন আমাকে, আমি বলে রাখি অ্যাফিলিয়েটের ভিডিওটা আমি দিয়ে দিছি। আপনারা যদি ভিডিও দেখে মনে হয় যে অ্যাডমিশন নেবেন তাহলে অ্যাডমিশন নিয়েন, না হলে করা লাগবে না, ঠিক আছে? অ্যাডমিশন নেওয়া লাগবে না। যদি মনে হয় যে না এখন আমি ক্লায়েন্ট পাচ্ছি না, আমার ক্লায়েন্ট দরকার নাই, আমি ক্লায়েন্ট ম্যানেজ করতে পারবো না, আমার নিজের ওয়েবসাইট গ্রো করে। কালকে আমি একটা পোস্ট দেখছিলাম AMZ বাংলাদেশ অ্যাফিলিয়েট গ্রুপের, একটা ওয়েবসাইট $8,000 সেল হয়েছে, জানেন? $8,000 সেল হয়েছে। তো আপনারা যদি ওয়েবসাইট সেলিং বিজনেসেও যান না, অনেক ভাই অনেক, যারা এইটা সম্পর্কে আইডিয়া আছে তাদের বলে রাখি ভাই, এক একটা ওয়েবসাইটে আপনি যদি ধরেন আপনার নিজের স্যালারি সহ 2 লাখ টাকা ইনভেস্ট করেন, স্যালারি সহ, স্যালারি, বুঝছেন না? আপনি যদি মনে করেন যে প্রতি মাসে আমি 10,000 টাকা এই ওয়েবসাইটে ইনভেস্ট করছি, ভাই অনেক, 14 মাসে 8 লাখ টাকা সেল করছে, ঠিক আছে? এবং আমি একটা লিস্টিং করছিলাম, আমার সাইটে হলো 1,500 ট্রাফিক আছে, ওইটার আস্কিং প্রাইস ছিল আমার $1,300, ঠিক আছে? $1,300, ভালো রেসপন্স আসছে। তো আমি এটা রেসপন্স আসতে থাকুক, আমি আপনাদের লাইভ দেখাবো না কি, ঠিক আছে? সো এখন আপনারা এসইও জানেন ভাই, এসইও ইজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল স্কিল। আপনি এসইও জানলে সব কিছু করতে পারবেন। আজকে একটা বিজনেস দ্বারা করতে পারবেন না আপনারা? এসইও করে একটা বিজনেস দ্বারা করতে পারবেন না? আপনি যদি কাপড়ের বিজনেস করেন, ওয়েবসাইট খুলে এসইও করেন, র্যাঙ্ক করেন। সো কখনো নিজেকে এলোন মনে করবেন না, ঠিক আছে? কখনো নিজেকে আপনি এলোন মনে করবেন না যে ভাই আমার স্কিল নাই, আমি পারবো না। এবং আমি যেহেতু আছি ইনশাল্লাহ, শুধুমাত্র ক্লায়েন্ট বেজ না, ক্লায়েন্ট থেকে সরে এসেও যেন আপনারা লাইফে কিছু করতে পারেন, এইটারই রিকোয়েস্ট থাকলো, কেমন? আমি জানি না ভাই, এইটাই অনেকদিন পরে আসছে, এই কোর্সই অনেকদিন পরে আসছে। ও এগুলো যাতে রেকর্ড না হয়, ওকে চলেন।